আসসালামু আলাইকুম। রিয়েল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6 পরমাণুর গঠনের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্ট ভিডিওটি অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক, তোমরা দেখে নিও। তো আজকে আমরা আলোচনা করব মূল যে বিষয়গুলো জানবো এই ভিডিওটিতে। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, কিভাবে সাজানো থাকে সেগুলো জানবো। মৌলের ধর্ম, মৌলের ধর্ম কি সেটা জানবো। আয়ন, আয়ন কিভাবে সৃষ্টি হয়, তার মধ্যে আছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে আসছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন কথাটির সাথে আমরা অলরেডি পরিচিত হয়েছি, প্রথম ভিডিওতে আমরা সেটা জেনেছি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউট্রন এবং প্রোটন, এবং বাইরে থাকে ঘূর্ণায়মান ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রনটা কিভাবে বিন্যস্ত থাকে সেটাই আমাদের জানার মূল বিষয়। বিন্যাস কথাটির সঙ্গে আমরা পরিচিত হই। বিন্যাস অর্থ সাজানো গুছানো। আমরা অবশ্যই সবাই সাজানো গুছানো পছন্দ করি, তো ইলেকট্রনটাও সাজিয়ে গুছিয়ে থাকতে আমাদের মতোই পছন্দ করে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস আমরা দেখি। এটি একটি পরমাণু, এটি হচ্ছে নিউক্লিয়াস, আর এটি অরবিট, অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তর। এখন কথা হলো যে আমরা তো মৌল দেখেছি 18টি, তাহলে ইলেকট্রন কি সবগুলোই একটি কক্ষপথেই থাকবে নাকি আলাদা আলাদা কক্ষপথে থাকবে? এটি আমরা একটু দেখি এখন কি অ্যাকচুয়ালি বিষয়টা কি, একটি কক্ষপথেই থাকবে নাকি আলাদা আলাদা কক্ষপথে থাকবে। আচ্ছা, এটি একটি পরমাণু, আমরা দেখতে পাচ্ছি এটি নিউক্লিয়াস, এটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটির নাম প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ বা কে শেল। এটি দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ বা এল শেল। তেমনি এটি তৃতীয় কক্ষপথ বা এম শেল। এটি চতুর্থ কক্ষপথ বা এন শেল। ওকে, তাহলে আমরা কক্ষপথগুলির নাম জানলাম। প্রথমটি কে শেল, দ্বিতীয়টি এল শেল, তৃতীয়টি এম এবং চতুর্থটি এন শেল। তো এখন আমাদের জানার বিষয় যে কক্ষপথ তো আমরা জানলাম 4টি, এখন কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে, মানে কতটি ইলেকট্রন দ্বারা ওই কক্ষপথটি পূর্ণ থাকবে। তে অবশ্যই একটি কক্ষপথে সবগুলো ইলেকট্রন থাকবে না, কারণ যদি আমরা দেখেছি যে ঈদের আগে এই ঘটনাটি বেশি ঘটে যে নৌকা বা লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা, এটা আমরা নিউজে দেখতে পাই। কেন? কারণ অতিরিক্ত যাত্রী তারা বহন করে। এই অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত বহন করার ফলে এই দুর্ঘটনাগুলো ঘটে। তেমনি আমরা যদি একটি কক্ষপথেই ইলেকট্রনগুলো দেই তাহলে পরমাণুর মধ্যেও দুর্ঘটনা ঘটতে পারে, যা বিজ্ঞানীরা কখনোই চায়নি। সেই জন্য তারা কক্ষপথে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন বিন্যস্ত থাকবে তার জন্য একটি সূত্র আবিষ্কার করে, আর ওই সূত্রটি হচ্ছে 2n²। তোমরা অনেকে হয়তো এটার সাথে পরিচিত ছিলে, 2n² বলতে কিছু একটা আছে, সেটা আমরা অনেক আগে থেকে জানি। এখন এই সূত্রের মাধ্যমে আমরা কিভাবে জানবো যে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে প্রথম কক্ষপথে n এর মান n = 1, দ্বিতীয় কক্ষপথে n = 2, তৃতীয় কক্ষপথে n = 3 এবং চতুর্থ কক্ষপথে n = 4। তাহলে n এর মানগুলো আমরা জানতে পারছি। এখন আমরা দেখি কোন কক্ষপথে কতটি ইলেকট্রন, আমরা এই সূত্রে বসিয়ে দেখি। প্রথম কক্ষপথে
ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখি 2n স্কয়ার 2 n এর মান প্রথম কক্ষপথে 1 স্কয়ার ইকুয়াল টু 2। তেমনি দ্বিতীয় কক্ষপথে 2 × 2 স্কয়ার 2 × 4 ইকুয়াল টু 8। তেমনি তৃতীয় কক্ষপথে 2 × 3 স্কয়ার ইকুয়াল টু 2 × 9 ইকুয়াল টু 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় কক্ষপথে 8 এবং তৃতীয় কক্ষপথে 18। আচ্ছা, আমরা জানতে পারলাম যে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে। এখন আমরা একটু দেখি ইলেকট্রন বিন্যাস করে, যেমন কার্বন। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তার মানে কার্বনের প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6। এটি নিউক্লিয়াস, এটি কার্বনের নিউক্লিয়াস। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি? 2টি। 2টি দিলাম। কার্বনের আর কতটি প্রোটন সংখ্যা আছে? আর ইলেকট্রন সংখ্যা আছে আর কতটি? 4টি। যেহেতু ওর পারমাণবিক সংখ্যা 6, তাহলে আমরা বাকি 4টি দেব দ্বিতীয় কক্ষপথে। এখন আমরা আরেকটি জানব, যেমন নিয়ন। নিয়নের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি। দ্বিতীয় কক্ষপথে নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। তার মানে 10টি ইলেকট্রন। 2টি চলে গেলে আর কয়টি বাকি কতটি থাকছে? 8টি। আর আমরা জানি যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8, মানে 8টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে, মানে দ্বিতীয় কক্ষপথ ধারণ করতে পারবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে? 2, 4। আর নিয়নের ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 2, 8, মানে 2 আর 8 10। ওকে, এরকম করে আমরা তোমাদের পাঠ্য বইয়ে যে 18টি মৌল দেওয়া আছে সবগুলোর আমরা ইলেকট্রন বিন্যাস করতে পাবো। এখন আমরা আরও 2টি মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানব। অলরেডি 18টি মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এখন আমরা জানবো পারমাণবিক সংখ্যা 18-র পরে 2টি মৌলের ইলেকট্রন বিন্যাস, যেমন পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। আমরা একটু দেখি। তাহলে পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 19, ক্যালসিয়াম 20। ওকে, আমরা একটু দেখি এগুলো ইলেকট্রনগুলো কক্ষপথে একটু রাখি, দেখি কি অবস্থা হয়। পটাশিয়াম 2n² সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, দিয়ে দিলাম। দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, তাও দিয়ে দিচ্ছি। তাহলে 8 আর 2 10, আরও আছে কয়টি? 9টি। তৃতীয় কক্ষপথে আমরা জেনেছি যে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন ধারণ ক্ষমতা তৃতীয় কক্ষপথে 18টি। এখন এখানে আছে 9টি, এখানে কি আমি 9টি দেব? না, এটা একটু ব্যতিক্রম। আমি আগেই বলেছি যে পারমাণবিক সংখ্যা 19-এর পর থেকে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম, আগেরগুলোর মতো নয়। তাহলে এটিতে আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু আরও 9টি আছে, আমরা 8টি এখানে দিয়ে দিচ্ছি। বা কি আরেকটি কথা দেবো? বাদ দেবো না, আরেকটি আমরা কক্ষপথ এঁকে নিচ্ছি। আমার কক্ষপথগুলো হচ্ছে কিছু একটা, তো আমরা এই ইলেকট্রন দিয়ে দিলাম। তেমনি করে আমরা ক্যালসিয়ামেরটাও একটু এঁকে নিচ্ছি। তাহলে আমরা ক্যালসিয়ামেরটাও এঁকে নিলাম। এখন দেখি এর ইলেকট্রন বিন্যাসটা কি হয়। 2, 8, 8, 1। এটি 2, 8, 8, 2। এখন তোমাদের প্রশ্ন যে এটা কেন হলো? আমরা তো তৃতীয় কক্ষপথে 18টি মৌল
ধারণ করতে পারে তৃতীয় কক্ষপথ, তাহলে কেন দিলাম না? এখন এই যে কক্ষপথ বা শক্তি স্তরগুলো আছে এগুলোরও উপশক্তি স্তর আছে, তাহলে ওই উপশক্তি স্তর অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাসটা হয়েছে। তাহলে উপশক্তি স্তর সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা করা নেই, এগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবে। তো আপাতত এটুকুই জানো যে আমি একটু হলো বলি তোমাদের উপশক্তি স্তর সম্পর্কে। উপশক্তি স্তর 4টি, এসপি, এস, পি, ডি, এফ। এগুলো এই 4টি উপশক্তি স্তর অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাসগুলো হয়েছে। তাহলে ইলেকট্রন বিন্যাস যা জানলাম এর থেকে বোঝা যাচ্ছে যে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, এরকম করে সাজানো থাকবে। এবার আমরা জানবো মৌলের ধর্ম সম্পর্কে। মৌলের ধর্মটা কি? মৌলের ধর্ম মূলত ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভর করে। একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে ওই মৌলের পরমাণুটি নিষ্ক্রিয় বা আধানযুক্ত হয়। এখন কথা হলো যে নিষ্ক্রিয় বা আধানযুক্ত কি, এটা কাকে বলে? আমরা প্রথমে নিষ্ক্রিয় কথাটির সাথে পরিচিত হব। নিষ্ক্রিয় হচ্ছে আমরা পৃথিবীর সবাই স্থিতিশীল অবস্থা পছন্দ করি। আমরা সবাই স্থিতিশীল থাকতে চাই, দৌড়াদৌড়ি, মারামারি, হানাহানি আমরা কেউ পছন্দ করি না। তেমনি পরমাণুগুলো স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, তারাও চায় একটা ভালো একটা মানে অস্থিরতা যাতে না থাকে, স্থির অবস্থা, স্থিতিশীল। তো সেই জন্য পরমাণুগুলো কিভাবে স্থিতিশীল থাকবে, যে পরমাণুর কক্ষপথে সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকা দরকার ঠিক ততটি যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে ওই পরমাণুটিকে আমরা বলবো স্থিতিশীল পরমাণু বা নিষ্ক্রিয় পরমাণু। স্থিতিশীল পরমাণু বা নিষ্ক্রিয় পরমাণু। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে হিলিয়াম। তোমরা জানো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2। তাহলে দেখি এটি হচ্ছে হিলিয়ামের প্রথম কক্ষপথ, এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, আর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, তার মানে ইলেকট্রন সংখ্যা 2। তাহলে দেখা যাচ্ছে যে এই প্রথম কক্ষপথটি পূর্ণ, তাহলে এটি একটি নিষ্ক্রিয় মৌল। এরকম পর্যায় সারণীতে 18 গ্রুপের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল বলা হয়, কারণ ওগুলো সব ওই মৌলগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে। 18 গ্রুপের পর্যায় সারণীর 18 গ্রুপের মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন ইত্যাদি। তাহলে কোনো পরমাণুর যদি সর্বশেষ কক্ষপথে স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন বেশি বা কম থাকে সেক্ষেত্রে সেই পরমাণুটি কিভাবে স্থিতিশীল অবস্থায় আসবে? যেমন ধরো সোডিয়াম। এই হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন সোডিয়াম যদি নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, নিয়নের তো কক্ষপথে ইলেকট্রন ছিল 10টি, তাহলে সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় মৌল, কারণ সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে তখন কত? 10। তাহলে আমরা দেখি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে কি হয়। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে ত্যাগ করে সোডিয়াম হয়ে যাচ্ছে কি? প্লাস। এখন কথা হলো যে এটা কিভাবে হলো? আচ্ছা তোমরা দেখো তো সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, আর সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এখানে কত? 10। তাহলে কি প্রোটন সংখ্যা একটি বেশি থাকছে না? আমরা জানি যে পরমাণু তড়িৎ নিরপেক্ষ, কিন্তু এখানে কি তড়িৎ নিরপেক্ষ থাকছে না? পরমাণু এখানে আধান যুক্ত হয়েছে, তার মানে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান না, তার মানে এখানে আধান যুক্ত হয়েছে। তাহলে এই আধানকে বলা হয় আয়ন। এই আধানকে বলা হয় আয়ন। এই আয়নের কারণে পরমাণু এই সোডিয়াম হয়ে যাচ্ছে ক্যাটায়ন। সোডিয়াম হয়ে যাচ্ছে ক্যাটায়ন, কারণ এখানে প্লাস দিলাম এই জন্য যে
সোডিয়ামের একটি প্রোটন বেশি, আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। প্রোটন কি পজিটিভ চার্জযুক্ত, তাই জন্য আমরা এখানে একটি প্লাস দিছি। এখন আমরা আরেকটি দেখি, যেমন ফ্লোরিন। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এই হলো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, যদি এই যে সোডিয়াম যে একটি ইলেকট্রন ত্যাগ করলো, যদি ফ্লোরিন যদি ওই ইলেকট্রনটি গ্রহণ করে, তাহলে দেখো তো ফ্লোরিনের ইলেকট্রন কতটি হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে ফ্লোরিনের ইলেকট্রন হয়ে যাচ্ছে 10, এবং ফ্লোরিনের প্রোটন তাহলে কত থাকছে? 9। দেখো এখানেও তারতম্য হয়েছে কিনা, এখানে একটি ইলেকট্রন বেশি, তাহলে একটি ইলেকট্রন বেশি হওয়ার কারণে ফ্লোরিন হয়ে যাচ্ছে মাইনাস, মানে অ্যানায়ন। তাহলে ফ্লোরিন হয়ে যাচ্ছে কি? অ্যানায়ন। এখন তোমরা হয়তো ভাবছো কেন এখানে মাইনাস হলো? ফ্লোরিন তো নিয়ে আসলো একটা ইলেকট্রন, ফ্লোরিন তো প্লাস হওয়ার কথা, কারণ ফ্লোরিনের এখানে কি বেশি? ইলেকট্রন একটি বেশি, সেই জন্য আমরা ফ্লোরিনের মাথায় একটি মাইনাস চিহ্ন দিলাম। আরেকটি সহজভাবে তোমরা এই ক্যাটায়ন আর অ্যানায়নটি মনে রাখতে পারো, সেটি হচ্ছে ক্যাটায়ন মানে কাটা, মানে বাদ দেওয়া। তার মানে সোডিয়াম একটি ইলেকট্রন বাদ দিছে, কিন্তু তার প্রোটন সংখ্যা ঠিকই আছে। সোডিয়ামের ইলেকট্রন থেকে প্রোটন সংখ্যা একটি বেশি, তাহলে সোডিয়াম প্লাস। আর অ্যানায়নটা আমরা এভাবে মনে রাখবো, আনা মানে আসলো, ইলেকট্রন আসলো, তার মানে ফ্লোরিনের কাছে আসলো, একটি ইলেকট্রন বেশি আসলো, এই জন্য আমরা মাথায় দিলাম মাইনাস। এখন এই সোডিয়াম আয়ন আর ফ্লোরিন আয়ন মিলে একটি যৌগ গঠন করে, সেটি হচ্ছে, এখন কি আমরা চার্ট দেখব। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে গেল, ফ্লোরিন একটি ইলেকট্রন নিয়ে ফ্লোরিন মাইনাস হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এটাতে যদি আমরা কেটে দেই প্রতিস্থাপনের ম্যাথের মতো, তাহলে কি হচ্ছে, সোডিয়াম প্লাস ফ্লোরিন এই পাশে থাকছে, আর এই পাশে থাকছে সোডিয়াম ফ্লোরিন মাইনাস, বা সোডিয়াম ক্লোরাইড। এটি একটি যৌগ গঠন করছে। এটি একটি কি গঠন করলো? যৌগ। তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে যৌগ গঠন করা হয়। আজকের ক্লাস এই পর্যন্তই, মানে পরমাণুর গঠন চ্যাপ্টারটি শেষ। এখন তোমাদের একটু সুবিধার্থে আমি একটা চার্ট দেব, তোমরা এটা লিখে নিবে, কারণ তোমাদের ভর সংখ্যাটা মনে রাখতে হবে। এই চার্টটি তোমাদের অনেক কাজে লাগবে, তোমরা অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে রাখবে বা লিখে রাখবে। এখানে তোমরা নিউটন সংখ্যা, ভর সংখ্যা সম্পর্কে জানতে পারবে অতি সহজেই। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটি সম্পর্কে, তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি তার যথার্থ চেষ্টা করব উত্তর দেওয়ার। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।